সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। আজকে আমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের উপর একাদশ অনলাইন ক্লাস। আমরা আলোচনা করছিলাম তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। ইতোপূর্বে আমরা এই অধ্যায়ের উপর দুটি ক্লাস সম্পন্ন করেছি। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি অব্যবসায়ী প্রতিষ্ঠানের সংজ্ঞা, অব্যবসায়ী প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য, ব্যবসায়ী ও অব্যবসায়ী প্রতিষ্ঠানের পার্থক্য এবং অব্যবসায়ী প্রতিষ্ঠানের শ্রেণীবিভাগ। দ্বিতীয় ক্লাসে আমরা আরও আলোচনা করেছি অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব রক্ষণের ক্ষেত্রে কি কি হিসাব প্রস্তুত করতে হয় এবং কিভাবে প্রস্তুত করতে হয় সেই সম্পর্কিত আলোচনা। কিভাবে প্রাপ্তি ও প্রদান হিসাব প্রস্তুত করা হয়, কিভাবে আয় ব্যয় হিসাব প্রস্তুত করা হয়, কিভাবে উদ্বর্তপত্র প্রস্তুত করা হয় এবং কিভাবে মূলধন তহবিল নির্ণয় করা হয়। তারই ধারাবাহিকতায় আজকে এই দ্বিতীয় পত্রের উপর যে 3 নম্বর ক্লাস হবে, এখানে আমরা একটি উদ্দীপকের সমাধান করব, মানে একটি অঙ্কের সমাধান করব। এই একটি অঙ্কের মাধ্যমে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব রক্ষণের যাবতীয় যে সকল কাজ সম্পাদন করা হয় সেই সম্পর্কে জানতে পারবো। তাহলে চলো প্রথমে আমরা আমাদের উদ্দীপকটি দেখে নেই। আজকে আমরা 1 নম্বর অঙ্কের সমাধান করব। প্রশ্নে বলা আছে 2014 সালের 31 ডিসেম্বর তারিখে কুমিল্লা ক্লাবের প্রাপ্তি ও প্রদান হিসাব নিম্নে প্রদত্ত হলো। প্রাপ্তিসমূহ, প্রাপ্তি ও প্রদান হিসাবের এক পাশে তোমরা গত ক্লাসে দেখেছো, এক পাশে থাকবে প্রাপ্তিগুলি এবং অন্য পাশে থাকবে প্রদানগুলি। তো প্রাপ্তিসমূহের মধ্যে প্রথমে হাতে নগদ দেয়া আছে 1/1/2014, প্রারম্ভিক হাতে নগদ 12,000 টাকা, চাঁদা আছে 46,000 টাকা, ব্যাডমিন্টন ফিস আছে 5,000 টাকা, ক্যারাম বোর্ড ফিস আছে 4,000 টাকা, আজীবন সভ্য চাঁদা হচ্ছে 10,000 টাকা, হলঘর ভাড়া প্রাপ্তি 10,000 টাকা, আপ্যায়ন হতে মুনাফা হচ্ছে 6,000 টাকা এবং বিনিয়োগের সুদ পাওয়া গিয়েছে 4,000 টাকা। অন্যদিকে প্রদান সমূহের মধ্যে প্রাঙ্গণ রক্ষণাবেক্ষণ খরচ বাবদ পরিশোধ করা হয়েছে 4,000 টাকা, বার্ষিক সাধারণ সবার খরচ হয়েছে 5,000 টাকা, মণিহারি ক্রয় করেছে 2,000 টাকা, বস্ত্র বিতরণ বাবদ খরচ হয়েছে 3,000 টাকা, বেতন পরিশোধ করা হয়েছে 15,000 টাকা, প্রাঙ্গণের উন্নয়ন ব্যয় হয়েছে 10,000 টাকা, বিলিয়ার্ড টেবিল ক্রয় 1/7/2014 তারিখে ক্রয় করেছে 20,000 টাকা, হাতে নগদ, সমাপনী হাতে নগদ, মানে মোট প্রাপ্তি 97,000 টাকা থেকে মোট প্রদান বাদ দিলে আরও তাদের কাছে অবশিষ্ট আছে 38,000 টাকা। এটি হচ্ছে সমাপনী হাতে নগদ। প্রাপ্তি ও প্রদান হিসাব যদি দুইটি সমান করে দেয়া থাকে বা প্রারম্ভিক হাতে নগদ এবং সমাপনী হাতে নগদ বের করে দেয়া হয়, তাহলে প্রাপ্তি ও প্রদান হিসাব নিয়ে আর কোনো ঝামেলা থাকে না। প্রাপ্তি প্রদান হিসাবে আমরা দেখলাম প্রাপ্তিগুলি দেয়া আছে। এই ক্লাব তাদের বিভিন্ন উৎস থেকে যে সকল প্রাপ্তি ঘটেছে সেগুলি উল্লেখ করা আছে এবং প্রাপ্ত টাকা দিয়ে তারা বিভিন্ন কাজে যে অর্থ ব্যয় করেছে বা খরচ করেছে বা বিভিন্ন কাজে যে অর্থ প্রদান করেছে সেটি প্রদান সমূহের দিকে দেয়া আছে। এছাড়া আরও বলা আছে 2014 সালের 1 জানুয়ারি তারিখে ক্লাবের সম্পত্তি ও দায়ের পরিমাণ ছিল প্রাঙ্গণ বাবদ 50,000 টাকা, আসবাবপত্র হচ্ছে 2,000 টাকা, দালান 1 লক্ষ টাকা, আসবাবপত্র হচ্ছে 20,000 টাকা, দালান 1 লক্ষ টাকা, 12% বিনিয়োগ আছে 70,000 টাকা এবং 10% ঋণ আছে 60,000 টাকা। এছাড়া আরও কিছু তথ্য এখানে দেয়া আছে, যেমন দেখো অন্যান্য তথ্যাবলীর মধ্যে প্রথমে বলা আছে প্রাপ্ত চাঁদার মধ্যে বিগত বছরের বকেয়া চাঁদা আদায় 5,000 টাকা, পরবর্তী বছরের চাঁদা প্রাপ্তি 1,000 টাকা, পক্ষান্তরে চাঁদা এখনও বকেয়া আছে 2,000 টাকা। এটি 1 নম্বর তথ্য। 2 নম্বরে বলা আছে 2014 সালের চাঁদা 3,000 টাকা 2013 সালে পাওয়া গিয়েছিল। 3 নম্বরে বলা আছে প্রদত্ত বেতনের মধ্যে বিগত বছরের বকেয়া বেতন 2,000 টাকা এবং পরবর্তী বছরের বেতন 3,000 টাকা অন্তর্ভুক্ত আছে, পক্ষান্তরে বেতন এখনও বকেয়া আছে 4,000 টাকা। এরপরে লেখা আছে 2014 সালের বেতন 2,000 টাকা যা 2013 সালে
প্রদান করা হয়েছিল। 4 নম্বরে বলা আছে মণিহারির প্রারম্ভিক উদ্বৃত্ত 600 টাকা এবং সমাপনী উদ্বৃত্ত 400 টাকা। মানে হিসাবকালের শুরুতে মণিহারি এর মজুদ হচ্ছে 600 টাকা এবং হিসাবকালের শেষে মণিহারি মজুদ 400 টাকা। 5 নম্বরে বলা আছে 31 ডিসেম্বর 2014 তারিখে আসবাবপত্রের উদ্বৃত্ত ছিল 16,000 টাকা। 6 নম্বরে বলা আছে বিলিয়ার্ড টেবিল ও দালানের উপর 10% অবচয় ধার্য করতে হবে। এই হচ্ছে অন্যান্য তথ্যাবলী। এরপরে আমাদেরকে কতে বলেছে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো। খ হচ্ছে 2014 সালের জন্য আয় ব্যয় হিসাব প্রস্তুত করো। গ হচ্ছে উদ্বর্তপত্র তৈরি করো। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আয় ব্যয় হিসাব এবং উদ্বর্তপত্র তৈরি করতে বলা হয় সাধারণত, এবং উদ্বর্তপত্র তৈরি করতে গেলে প্রারম্ভিক মূলধন তহবিল যদি প্রশ্নে দেয়া না থাকে তাহলে প্রারম্ভিক মূলধন তহবিলও নির্ণয় করতে হয়। তো এখানে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করার কথা বলা আছে, আমরা প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করব এবং অঙ্কের সমাধান করতে গিয়ে এই অন্যান্য তথ্যাবলীতে যে তথ্যগুলি দেয়া আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের সমাধান ক প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় কিভাবে করতে হয় সেটি দেখি। 1 নং প্রশ্নের উত্তর ক প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়। আমাদেরকে মনে রাখতে হবে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় আমরা কিভাবে করব, প্রারম্ভিক সম্পত্তি থেকে প্রারম্ভিক দায় বাদ দিয়ে। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করা মানে এটি কিন্তু পূর্ববর্তী হিসাবকালের উদ্বর্তপত্র। মানে এখানে আমাদেরকে যে তথ্যগুলি দেয়া আছে সেটি 2014 সাল সম্পর্কিত, কুমিল্লা ক্লাবের 2014 সাল সম্পর্কিত তথ্য দেয়া আছে। তাহলে প্রারম্ভিক মূলধন হচ্ছে 2013 সালের এই প্রতিষ্ঠানের 2013 সালের উদ্বর্তপত্র করলেই কিন্তু আমরা তাদের মূলধন কত টাকা আছে সেটি নির্ণয় করতে পারবো। তাহলে প্রারম্ভিক সম্পত্তি কি কি এবং প্রারম্ভিক দায় কি কি সেটি কিন্তু আমাদের এই প্রশ্নে দেয়া ছিল। প্রাপ্তি ও প্রদান হিসাবে প্রাপ্তির দিকে প্রথমে হাতে নগদ ছিল 12,000 টাকা, এটি প্রারম্ভিক হাতে নগদ প্রারম্ভিক সম্পত্তি, এবং প্রাপ্তি ও প্রদান হিসাবে নিচে বলা ছিল 2014 সালে 1 জানুয়ারি তারিখে ক্লাবের কিছু সম্পত্তি এবং দায় ছিল, তার মধ্যে প্রাঙ্গণ ছিল 50,000 টাকা, আসবাবপত্র ছিল 20,000 টাকা, দালান ছিল 1 লক্ষ টাকা, 12% বিনিয়োগ ছিল 70,000 টাকা, এছাড়া 10% ঋণও দেয়া ছিল 60,000 টাকা। এছাড়া অন্যান্য তথ্যাবলীর মধ্যে আমাদেরকে বলা আছে প্রাপ্ত চাঁদার মধ্যে বিগত বছরের বকেয়া চাঁদা আদায় 5,000 টাকা। এই যে বিগত বছরের চাঁদা আমরা চলতি সালে পেয়েছি, কেন চলতি সালে আমরা এটি পেলাম? কারণ হচ্ছে বিগত বছরে এটি বকেয়া ছিল, মানে পূর্ববর্তী বছরে বকেয়া ছিল। তাহলে চাঁদা হচ্ছে ব্যবসায়ের জন্য আয় যদি বকেয়া থাকে তাহলে সেটি সম্পদ। সুতরাং পূর্ববর্তী বছরে চাঁদা বাবদ বকেয়া ছিল 5,000 টাকা এবং সেটি প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়ে 5,000 টাকা সম্পত্তির দিকে বসবে। এরপরে আমাদেরকে বেতন নিয়ে বলা ছিল, প্রদত্ত বেতনের মধ্যে বিগত বছরের বকেয়া বেতন 2,000 টাকা। তো বিগত বছরের বকেয়া বেতন যদি আমরা এই বছর প্রদান করি, তার মানে হচ্ছে বিগত বছর এটি দেয়া হয় নাই, বিগত বছরের দায় ছিল। যেহেতু প্রারম্ভিক মূলধন তহবিল মানেই হচ্ছে বিগত বছরের উদ্বর্তপত্র, দেখো বকেয়া বেতন 2,000 টাকা এখানে অন্তর্ভুক্ত হবে। এছাড়া 2 নম্বর অন্যান্য তথ্যাবলীর মধ্যে একটি তথ্য দেয়া আছে, সেটি হচ্ছে 2014 সালের চাঁদা 3,000 টাকা 2013 সালে পাওয়া গিয়েছিল। তো 2014 সালের চাঁদা যদি 2013 সালে পাই, আমরা এখন যে হিসাবটি করছি সেটি হচ্ছে 2014 সালের হিসাব। 2013 সালে যদি 2014 সালের চাঁদা পাওয়া যায় এটি, তাহলে 2013 সালে অগ্রিম চাঁদা পাওয়া গিয়েছে। যেমন 1 নম্বর তথ্যে, অন্যান্য তথ্যে বলা ছিল যে পরবর্তী বছরের চাঁদা প্রাপ্তি 1,000 টাকা। এর পরবর্তী বছর মানে 2015 সালের চাঁদা আমরা 2014 সালে পেয়েছি, এটি আমাদের 2014 সালের জন্য হচ্ছে আয় অগ্রিম হচ্ছে দায়। আমরা যখন 2014 সালের উদ্বর্তপত্র করব সেটি দায়ের দিকে বসাবো। একইভাবে যদি 2014 সালের চাঁদা 2013 সালে পাওয়া যায় তাহলে 2013 সালেও সেটি আয় অগ্রিম ছিল এবং ওই আয় অগ্রিম দায়ের দিকে বসবে।
সেই কারণে দেখো অগ্রিম চাঁদা 3000 টাকা এখানে দায়ের পাশে বসবে। এরপরে বেতন নিয়ে বেতনের মধ্যে বলা ছিল যে 2014 সালের বেতন 2000 টাকা, যা 2013 সালে প্রদান করা হয়েছিল। আমরা যদি 2015 সালের বেতন 2014 সালে প্রদান করি তাহলে আমরা এটিকে লিখব অগ্রিম বেতন, ব্যয় অগ্রিম হচ্ছে সম্পদ, মানে 2014 সালের উদ্বর্তবছরের সম্পত্তির দিকে সেটি বসাতে হবে। ঠিক একইভাবে 2014 সালের বেতন যদি 2013 সালে আমরা প্রদান করে ফেলি তাহলে 2013 সালের উদ্বর্তপত্রে সেটি অগ্রিম বেতন নামে সম্পত্তির দিকে বসবে। তাহলে অগ্রিম বেতন 2000 টাকা এখানে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়ে সম্পত্তির দিকে বসবে। মণিহারির প্রারম্ভিক মজুদ দেওয়া ছিল 600 টাকা। চলতি সালের যেটি প্রারম্ভিক মজুদ তার মানে হচ্ছে এটি পূর্ববর্তী হিসাবকালে ছিল সমাপনী মজুদ। যেহেতু প্রারম্ভিক মূলধন তহবিল হচ্ছে পূর্ববর্তী হিসাবকালের উদ্বর্তপত্র, তাহলে পূর্ববর্তী হিসাবকালের উদ্বর্তপত্রে এটি 600 টাকা মজুদ পণ্য মণিহারি মজুদ বসেছে, সুতরাং এটি সম্পত্তির দিকে বসবে। সো প্রশ্ন দেখে প্রারম্ভিক সম্পত্তিগুলি সম্পত্তির দিকে এবং দায়গুলিকে দায়ের দিকে বসানোর পরে মোট প্রারম্ভিক সম্পত্তি থেকে মোট প্রারম্ভিক দায় বাদ দিলে আমরা তাদের মূলধন তহবিল পাবো। এখানে মোট প্রারম্ভিক সম্পত্তি হচ্ছে 2,59,600। 2,59,600 টাকা থেকে প্রারম্ভিক দায় আছে 65,000 টাকা। 65,000 টাকা বাদ দিলে মূলধন তহবিল থাকবে 1,94,600 টাকা। এটি হচ্ছে সম্পত্তি এবং দায়ের পার্থক্য। এবং মূলধন তহবিল আমরা এইভাবে নির্ণয় করব, প্রত্যেক অঙ্কে এভাবে নির্ণয় করতে পারি। এটিকে উপস্থাপনা করার ক্ষেত্রে বা উপস্থাপন করার ক্ষেত্রে আমরা এখন যেই ছকে উপস্থাপন করলাম সেই ছকটি হচ্ছে আনুভূমিক ছক। আনুভূমিক ছক উপস্থাপন না করে চাইলে আমরা উলম্ব ছকে উপস্থাপন করতে পারি। মানে প্রথমে সম্পত্তিগুলি লিখব, মোট সম্পত্তি পরিমাণ থেকে নিচে দায়গুলি লিখে মোট দায়ের পরিমাণ বাদ দিয়েও কিন্তু করা যায়। আরেকভাবে উপস্থাপন করাটা আমরা পরবর্তী ক্লাসে যখন করব সেখানে দেখাবো। দুইভাবে করা যায়, আমরা যেভাবেই করি সেটি আমাদের ইচ্ছে, কোনো সমস্যা হবে না, যে কোনো একভাবে করলেই হবে। তাহলে এই হচ্ছে ক এর উত্তর, মানে প্রারম্ভিক মূলধন তহবিল আমরা পেলাম। প্রারম্ভিক মূলধন তহবিল 1,94,600। কতে এটি জানতে চাওয়া হয়েছে। এবং কতে যদি এটি জানতে না চেয়ে অন্য কোনো কিছু জানতে চাওয়া হয়, মানে হতে পারে যে তোমাকে বিনিয়োগের সুদ বের করতে বলতে পারে, ঋণের সুদ বের করতে বলতে পারে, বা চাঁদা বাবদ আয়ের পরিমাণ কত সেটি নির্ণয় করতে বলতে পারে, বেতন বাবদ ব্যয়ের পরিমাণ কত তা নির্ণয় করতে বলতে পারে। এবং কতে এটি না বলে খতে আয় ব্যয় এবং গতে যদি উদ্বর্তপত্র করতে বলা হয় তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে উদ্বর্তপত্র তৈরি করার জন্য প্রারম্ভিক মূলধন তহবিল আমাদেরকে নির্ণয় করে নিতে হবে। কতে না বললে সেটি গণনা কার্য হিসাবে নির্ণয় করতে হবে। এই কথাটি তোমাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে। এবার আমরা দেখব ক্ষয়ের উত্তর। খতে আমাদেরকে বলেছে আয় ব্যয় হিসাব প্রস্তুত করতে, তাহলে আমরা লিখব 1 নং প্রশ্নের উত্তর খ, কুমিল্লা ক্লাব আয় ব্যয় হিসাব। এবং এখানে এই কথাটি লিখব কোন সালের জন্য আমরা এটি প্রস্তুত করছি, 2014 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এক পাশে থাকবে ব্যয়সমূহ এবং অন্য পাশে থাকবে আয়সমূহ। ডান পাশে আমরা আয়সমূহ লিখব, বাম পাশে ব্যয়সমূহ। বাম পাশে ডেবিট এবং ডান পাশে ক্রেডিট কথাটি লিখব। আয়সমূহ না লিখে চাইলে বিবরণ লিখতে পারি, ব্যয়সমূহ না লিখে চাইলে বিবরণ লেখা যাবে। তো প্রথম আমরা আয়ের দিক দেখি। আয়ের মধ্যে প্রধান যে আয় সেটি হচ্ছে চাঁদা। চাঁদা পাওয়া গিয়েছে 46,000 টাকা। এবং এখানে বলা ছিল 1 নম্বর সমন্বয়ে বলা ছিল প্রাপ্ত চাঁদার মধ্যে বিগত বছরের বকেয়া চাঁদা আদায় হয়েছে 5,000 টাকা। তো এই 46,000 টাকার মধ্যে যদি বিগত বছরের কোনো চাঁদা আমরা পাই তাহলে এটি আয় ব্যয় হিসাবের মধ্যে, মানে আয় হিসাবে দেখানো যাবে না, কারণ আয় হিসাবে আমরা 2014 সালের চাঁদার বাইরে অন্য কোনো চাঁদা দেখাতে পারবো না। যেহেতু 46,000 টাকার মধ্যে এই 5,000 টাকা অন্তর্ভুক্ত আছে এবং সেটি চলতি সালের নয়, সুতরাং এটি বাদ দিতে হবে। এবং এটিকে আমরা ওই প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়ে কিন্তু বসিয়েছি সম্পত্তির দিকে। এরপরে লেখা ছিল 1 নম্বর অন্যান্য তথ্যাবলীর মধ্যে পরবর্তী বছরের চাঁদা প্রাপ্তি 1,000 টাকা। পরবর্তী বছর মানে 2015 সালের চাঁদা আমরা 2014 সালে পেয়েছি। যেহেতু 2015 সালের চাঁদা 14 সালে পেয়েছি, 14 সালের চাঁদা বাবদ আয়ের মধ্যে সেটি দেখানো যাবে না, তাই এটি বাদ দিতে হবে। আমরা অগ্রিম চাঁদা
বাদ দিবে, এটি অগ্রিম হিসাবে পাওয়া গেছে। তাহলে 41,000 টাকা থেকে 1,000 টাকা বাদ দিলে হচ্ছে 40,000 টাকা। এরপরে বলা ছিল পক্ষান্তরে চাঁদা এখনও বকেয়া আছে 2,000 টাকা, মানে চলতি সালের 2014 সালের চাঁদা এখনও আমরা 2,000 টাকা পাইনি। তো 2014 সালের আয় যখন আমরা লিপিবদ্ধ করব, সেখানে কোনো আয় যদি পাওয়া নাও যায় তবুও সেটি 2000 যে হিসাবকালের জন্য হিসাব প্রস্তুত করব সেই হিসাবকালের আয় হিসাবে দেখাতে হবে। তাহলে 40,000-এর সাথে 2,000 যোগ করলে হচ্ছে 42,000 টাকা। এরপরে 2 নম্বর অন্যান্য তথ্যাবলীর মধ্যে বলা ছিল 2014 সালের চাঁদা 3,000 টাকা 2013 সালে পাওয়া গিয়েছে। তাহলে 2014 সালের চাঁদা অন্য যে কোনো সালে পাওয়া যেতে পারে, সেটি কোনো সমস্যা নয়, তবে দেখাতে হবে 2014 সালের চাঁদার সাথে। এই জন্যে বিগত সালের যে অগ্রিম 3,000 টাকা আমরা সেটি চাঁদার সাথে যোগ করে দেখাবো। তাহলে আমাদের চাঁদা বাবদ আয় হচ্ছে 45,000 টাকা। এবং এইখানে যে 4টি কাজ আমরা করলাম সমন্বয়, বিগত বকেয়া, অগ্রিম চাঁদা, চলতি বকেয়া, বিগত অগ্রিম, যেই কোনো আয়ের সাথে এই 4টি কাজ কিন্তু এভাবেই হবে। বিগত বকেয়া হলে বাদ যাবে, অগ্রিম যদি থাকে পরবর্তী বছরে তাহলে সেটি বাদ যাবে, চলতি সালে কোনো বকেয়া থাকলে যোগ করতে হবে, এবং বিগত সালে যদি কোনো অগ্রিম, চলতি সালের টাকা যদি বিগত কোনো সালে পাওয়া যায় সেটি অবশ্যই যোগ করতে হবে। প্রত্যেকটা আয়ের সাথে সমন্বয়গুলি, আয়, বকেয়া এবং অগ্রিম সংক্রান্ত সমন্বয়গুলি এখানে যেভাবে আমরা করেছি সবসময় এভাবেই হবে। এরপরে আমাদের প্রশ্নে প্রাপ্তির দিকে ব্যাডমিন্টন ফিস ছিল 5,000 টাকা, এটি আয়ের দিকে বসবে। ক্যারাম বোর্ড ফিস ছিল 4,000 টাকা, এটি আয়ের দিকে বসবে। আপ্যায়ন হতে মুনাফা 6,000 টাকা, এটি আয়ের দিকে বসবে। হল ঘর ভাড়া প্রাপ্তি ছিল 10,000 টাকা, এটি আয়ের দিকে বসবে। এরপরে বিনিয়োগের সুদ ছিল আমাদের প্রশ্নে দেওয়া ছিল প্রাপ্তির দিকে 4,000 টাকা। বিনিয়োগের সুদ প্রাপ্তির দিকে যা থাকবে সেটি কি আমাদের আয় কি না তা আমরা নিশ্চিত হতে পারবো বিনিয়োগের দেখে। বিনিয়োগ আমাদের অন্যান্য তথ্যে প্রাপ্তি প্রদান হিসাবে নিচে বলা ছিল 12% বিনিয়োগ 70,000 টাকা। তাহলে 70,000 টাকার 12% যদি আমরা নির্ণয় করি তাহলে তা আসবে হচ্ছে 8,400 টাকা। তো 8,400 টাকা হচ্ছে সুদ বাবদ আয় দেখাতে হবে, কিন্তু আমাদের প্রশ্নে প্রাপ্তির দিকে দেওয়া আছে 4,000 টাকা। তার মানে 8,400 টাকা থেকে আমরা 4,000 টাকা পেয়েছি, আরও 4,400 টাকা বকেয়া আছে, যেটি বকেয়া আছে সেটি যোগ করতে হবে। তাহলে বিনিয়োগের সুদ টোটাল আমরা দেখাবো 8,400। এবং কিভাবে বকেয়াটা আমরা নির্ণয় করেছি সেটি এখানে গণনা কার্য হিসাবে পাশে দেয়া আছে। এই হচ্ছে আমাদের আয়। এবার আমরা দেখি ব্যয়ের দিক। ব্যয়ের মধ্যে আমাদের প্রশ্নে বলা ছিল প্রাঙ্গণ রক্ষণাবেক্ষণ বাবদ খরচ হয়েছে 4,000 টাকা, এটি ব্যয়ের দিকে বসবে। বার্ষিক সাধারণ সভার খরচ হয়েছে 5,000 টাকা, এটি ব্যয়ের দিকে বসবে। মণিহারি ক্রয় ছিল 2,000 টাকা। মণিহারি সংক্রান্ত একটি অন্যান্য তথ্যাবলীর মধ্যে তথ্য দেয়া ছিল, তা হচ্ছে মণিহারির প্রারম্ভিক উদ্বৃত্ত 600, সমাপনী হচ্ছে 400। তাহলে মণিহারি বাবদ আমরা কি দেখাবো ব্যয়ের দিকে? মণিহারি কত টাকার ব্যবহার হয়েছে, দ্যাট মিন্স ব্যবহৃত মণিহারিকে আমরা এখানে লিপিবদ্ধ করব। এই জন্য প্রারম্ভিক মণিহারি যখন আমরা ক্রয়ের সাথে যোগ করব, মোট মণিহারির পরিমাণ পাওয়া যাবে 2,600। সেখান থেকে 400 টাকার মণিহারি যেহেতু ব্যবহার হয়নি, সেটি বাদ দিলে আমরা ব্যবহৃত মণিহারি পাবো 2,200। বস্ত্র বিতরণ ছিল 3,000 টাকা খরচ, এটি খরচের দিকে বসবে, ব্যয়ের দিকে বসবে। এরপরে বেতন দেয়া ছিল, বেতন বাবদ প্রদান 15,000 টাকা। বেতন নিয়ে অতিরিক্ত তথ্যের মধ্যে 3 নম্বরে বলা ছিল বেতনের মধ্যে চলতি সালের বেতন বকেয়া আছে 4,000 টাকা। যেহেতু চলতি সালের বকেয়া টাকা আমরা পরিশোধ করি নাই, কিন্তু 2014 সালের বেতনকে আমরা 2015 সাল বা 2013 সালে দেখাতে পারবো না, 2014 সালেই দেখাতে হবে, সেই কারণে বকেয়া যোগ হবে। তাহলে 15,000 আর 4,000 হচ্ছে 19,000। আবার আরেকটি কথা বলা ছিল বেতনের মধ্যে, অন্যান্য তথ্যাবলীর মধ্যে 2014 সালের বেতন 2,000 টাকা 2013 সালে প্রদান করা হয়েছিল। তো 13 সালে প্রদান করি অথবা যেই সালেই প্রদান করি না কেন, বেতন যদি 2014 সালের হয়, 14 সালের বেতনের সাথে সেটিকে যোগ করতে হবে। আমরা বিগত অগ্রিম যোগ হয়, আমরা এখানে যোগ করব 2,000 টাকা, তাহলে 19,000 আর 2,000 মিলে হচ্ছে 21,000 টাকা। এরপরে বেতনের মধ্যে বলা ছিল বিগত বছরের বকেয়া বেতন আমরা এই বছর প্রদান করেছি 2,000 টাকা। যেহেতু এটি এই 15,000 টাকার মধ্যে আছে, বিগত বছরের বেতন আমরা চলতি বছরে দেখাতে পারবো না, বা যে হিসাবকালের জন্য হিসাব প্রস্তুত করবো সেই হিসাবকালে দেখাতে পারবো না, বিধায় বাদ দিতে হবে। তাহলে 21,000 থেকে 2,000 বাদ দিল 19,000। আরও বলা ছিল পরবর্তী বছরের বেতন আমরা 3,000 টাকা পরিশোধ করেছি
সালে মানে চলতি বছরে, তাহলে পরবর্তী বছরের বেতনও আমরা চলতি হিসাবকালের মধ্যে রাখতে পারবো না, যেহেতু যেটি অগ্রিম পরিশোধ করেছি অগ্রিম বাদ যাবে। 19,000 থেকে 3,000 বাদ দিলে বেতন বাবদ ব্যয় দেখাতে হবে 16,000। এই যে চাঁদার সাথে 4টি সমন্বয় ছিল, বিগত অগ্রিম, বিগত বকেয়া, চলতি সালের বকেয়া এবং পরবর্তী সালের জন্য অগ্রিম, ঠিক একইভাবে বেতনের দিকেও 4টি সমন্বয় বেতনের সাথে ছিল, বিগত বকেয়া, বিগত অগ্রিম, চলতি সালের বকেয়া এবং পরবর্তী সালের জন্য অগ্রিম। প্রত্যেক ক্ষেত্রে এই বকেয়া এবং অগ্রিমের কাজ কিন্তু একই রকম হবে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই রকম হবে, এটি তোমরা মনে রাখবে, কারণ এই সমস্যা প্রত্যেকটা অঙ্কের মধ্যেই কিন্তু থাকবে। এরপরে আমরা যেহেতু ঋণ নিয়েছি, ঋণ 60,000 টাকা এবং এটির 10% সুদ হচ্ছে 6,000 টাকা ঋণের সুদ প্রদান করেছি, এই ধরনের কোনো তথ্য দেওয়া ছিল না, তো এটি ব্যয়। ঋণের সুদ যেহেতু ব্যয় হিসাবে আমরা এখানে লিপিবদ্ধ করব। এরপর হচ্ছে অবচয়। অবচয় আমরা কিভাবে নিরূপণ করব? দেখো, আসবাবপত্রের পরিমাণ, আসবাবপত্র হিসাবকালে শুরুতে বলা ছিল 20,000 টাকা এবং আমাদেরকে 5 নম্বর অন্যান্য তথ্যাবলীর মধ্যে বলা আছে আসবাবপত্রের সমাপনী উদ্বৃত্ত 16,000। তাহলে প্রারম্ভিক উদ্বৃত্ত 20,000, সমাপনী উদ্বৃত্ত 16,000। এই যে 4,000 টাকা হ্রাস পেয়েছে, এটি হচ্ছে অবচয়, আসবাবপত্রের অবচয় 4,000 টাকা। কোনো স্থায়ী সম্পত্তির মূল্য যদি কমে যায়, বিক্রয় হয়েছে এই কথা যদি বলা না থাকে, আমি আবারও বলছি, কোনো স্থায়ী সম্পত্তির মূল্য যদি কমে যায় কিন্তু বিক্রয় হয়েছে এই ধরনের কোনো তথ্য দেয়া না থাকে, তাহলে মনে রাখতে হবে যতটুকু মূল্য কমে যাবে সেটিকে অবচয় হিসাবে লিপিবদ্ধ করতে হবে, অবচয় ব্যয়। তাহলে আমরা ব্যয়ের দিকে বসাবো। আমরা একটি বিলিয়ার্ড টেবিল ক্রয় করেছি, এই কথা প্রাপ্তি ও প্রদান হিসাবে প্রদানের দিকে বিলিয়ার্ড টেবিল ক্রয় লেখা ছিল 20,000 টাকা এবং ক্রয়ের তারিখ দেওয়া ছিল 1/7/2014 তারিখে, তার মানে জুলাইয়ের 1 তারিখে ক্রয় করা হয়েছে। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাস, আমরা এটি 6 মাস ব্যবহার করেছি, তাহলে 6 মাসের অবচয় হিসাব করতে হবে। 20,000 টাকার 10% হচ্ছে 2,000 টাকা, 6 মাসের যদি আমরা বের করি তাহলে হচ্ছে 1,000 টাকা বিলিয়ার্ড টেবিলের অবচয়। দালান 1 লক্ষ টাকা, এটির 10% অবচয় ধার্য করতে বলেছে, তাহলে 1 লক্ষ টাকার 10% হচ্ছে 10,000 টাকা, এটি হিসাবকালে শুরু থেকে ছিল। তাহলে এই হচ্ছে আমাদের ব্যয়। তাহলে আয় এবং ব্যয় বসানোর পরে দেখতে হবে আয়ের দিকের পরিমাণ বেশি নাকি ব্যয়ের দিকের পরিমাণ বেশি। আমরা যদি যোগফল দেখি তাহলে আয়ের দিকের পরিমাণ বেশি হবে, আয়ের দিকের পরিমাণ হচ্ছে 78,400। এই 78,400 টাকা থেকে ব্যয় সব বাদ দিলে আরও আয় থাকে 27,200। ব্যবসায়ী প্রতিষ্ঠান হলে এটিকে আমরা নিট লাভ বলতাম, কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠানে এটিকে নিট লাভ বলা যায় না। আয় যদি ব্যয়ের চেয়ে বেশি হয় তাহলে এটিকে বলতে হয় ব্যয় অতিরিক্ত আয় অথবা ব্যয় অতিরিক্ত আয়, এই ব্যয় অতিরিক্ত আয় নামে লিখতে হবে। আবার যদি ব্যয়ের দিক বেশি হতো তাহলে আমরা এই আয়ের দিকে এখানে লিখতাম আয় অতিরিক্ত ব্যয়। সো আমাদের ব্যয় অতিরিক্ত আয় হচ্ছে 27,200 টাকা, যা মূলধন হিসাবে স্থানান্তরিত হবে। এই হচ্ছে আয় ব্যয় হিসাব। এবার আমরা দেখব গ এর উত্তর। গতে আমাদেরকে বলেছে উদ্বর্তপত্র প্রস্তুত করতে। 1 নং প্রশ্নের উত্তর গ, কুমিল্লা ক্লাব উদ্বর্তপত্র 2014 সালে 31 ডিসেম্বর তারিখে প্রস্তুত। তোমরা জানো উদ্বর্তপত্রের একদিকে থাকবে সম্পত্তি সমূহ এবং অন্যদিকে থাকবে দায় ও মূলধন তহবিল। তাহলে আমরা প্রথমে সম্পত্তিগুলি দেখি। হিসাবকালের শেষ তারিখে হাতে নগদ ছিল 38,000 টাকা, হাতে নগদ সম্পত্তির দিকে বসবে। চাঁদা বকেয়া ছিল আমাদের 2,000 টাকা, চলতি সালের বকেয়া, আয় বকেয়া সম্পত্তির দিকে বসবে। বিনিয়োগের সুদ বকেয়া ছিল, আমরা খতে বের করেছি 4,400 টাকা, এটিও আয় বকেয়া সম্পত্তির দিকে বসবে। বেতন আমরা অগ্রিম প্রদান করেছি পরবর্তী বছরের জন্য 3,000 টাকা, এটি ব্যয় অগ্রিম হচ্ছে সম্পত্তির দিকে বসবে। মণিহারির একটি সমাপনী মজুদ দেওয়া ছিল 400 টাকা, সমাপনী মজুদ হচ্ছে সম্পত্তির দিকে বসবে। বিনিয়োগ ছিল 12,000 টাকা, 12% বিনিয়োগ 70,000 টাকা, এটি সম্পত্তির দিকে বসবে। আসবাবপত্রের সমাপনী উদ্বৃত্ত দেয়া ছিল 16,000 টাকা, অবচয় বাদ দিলে 20,000 টাকা, প্রারম্ভিক উদ্বৃত্ত থেকে 4,000 টাকা অবচয় বাদ দিলে 16,000 টাকা বসবে। যেহেতু সরাসরি 16,000 টাকা দেয়া আছে, আমরা 16,000 টাকা লিখতে পারবো। প্রাঙ্গণের
প্রারম্ভিক মূল্য ছিল 50,000 টাকা এবং প্রাপ্তিও প্রদান হিসাবে বলা ছিল প্রাঙ্গণ উন্নয়ন করা হয়েছে 10,000 টাকা, তাহলে মোট প্রাঙ্গণের পরিমাণ হচ্ছে 60,000 টাকা। এটি সম্পত্তির দিকে বসবে। দালানের মূল্য, প্রারম্ভিক মূল্য ছিল 1 লক্ষ টাকা, অবচয় বাদ দিয়েছি আমরা 10,000 টাকা, অবচয় বাদ দিলে থাকবে 90,000 টাকা, সম্পত্তির দিকে বসবে। বিলিয়ার্ড টেবিল ছিল 20,000 টাকা এবং 1,000 টাকা অবচয় বাদ দিয়েছি আমরা, অবচয় বাদ দিতে হয়। তাহলে অবচয় বাদ দেওয়ার পরে অবশিষ্ট থাকে 19,000 টাকা, সম্পত্তির দিকে বসবে। তাহলে মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে 3,02,800 টাকা। যদি এই সম্পত্তির সাথে দায়ের দিক সমান হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারবো আমাদের অঙ্কের সমাধান সঠিক হয়েছে। তাহলে এবার আমরা দেখব দায় ও মূলধন তহবিল। দায়সমূহ এবং মূলধন তহবিলে দেখো, অগ্রিম চাঁদা আমরা পরবর্তী বছরের চাঁদা এই বছর পেয়েছি, এটি অগ্রিম দায়ের দিকে বসবে 1,000 টাকা। বেতন চলতি সালের বকেয়া আছে 4,000 টাকা, এটি ব্যয় বকেয়া হচ্ছে দায়ের দিকে বসবে। ঋণের সুদ বকেয়া আছে 6,000 টাকা, ব্যয় বকেয়া দায়ের দিকে বসবে। 10% ঋণ 60,000 টাকা, এটি দায়ের দিকে বসবে। এরপরে হচ্ছে আর যদি কোনো দায় না থাকে তাহলে মূলধন তহবিল আসবে, যেটি আমরা কতে নির্ণয় করেছি 1,94,600। আমরা ব্র্যাকেটে এটি লিখে দিব যে ক হতে প্রাপ্ত। এরপরে প্রাপ্তির দিকে আজীবন সভ্য চাঁদা ছিল। আজীবন সভ্য চাঁদা মানে হচ্ছে কোনো একজন ব্যক্তি ওই ক্লাবের তার সারা জীবনের জন্য তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন ওই ক্লাবের সদস্য হিসাবে থাকবেন, সেই জন্য এককালীন একটি অর্থ প্রদান করেন, যেটিকে আমরা আজীবন সভ্য চাঁদা বলি। আজীবন সভ্য চাঁদাকে প্রতি বছর একটি নির্দিষ্ট অংশ মুনাফা জাতীয় আয় হিসাবে দেখানো হয়। তো এই প্রশ্নে মুনাফা জাতীয় আয় কতটুকু হবে সেটি দেয়া নেই। যদি তা দেয়া না থাকে এটি পুরোটাকেই মূলধন তহবিল হিসাবে গণনা করা হয়, সেই কারণে আজীবন সভ্য চাঁদা মূলধন তহবিলের সাথে যোগ হবে 10,000 টাকা। যদি আজীবন সভ্য চাঁদা নিয়ে অন্যান্য তথ্যাবলিতে কোনো তথ্য দেয়া থাকে তাহলে যেভাবে দেয়া থাকবে আমরা সেভাবেই সমাধান করব। আর যদি কোনো তথ্য দেয়া না থাকে সবসময় মনে রাখবা আজীবন সভ্য চাঁদা মূলধন তহবিলের সাথে যোগ হবে। এরপরে আমরা খতে ব্যয়াতিরিক্ত আয় নির্ণয় করেছি 27,200 টাকা, এটি মূলধন তহবিলকে বৃদ্ধি করবে। 27,200 টাকা যোগ করলে 2,04,600 টাকার সাথে হয় 2,31,800 টাকা। এবং সবগুলি দায় যদি আমরা যোগ করি তাহলে দেখো দায় ও মূলধন তহবিলের পরিমাণও 3,02,800 টাকা। তাহলে সম্পত্তি এবং দায়ের পরিমাণ যেহেতু দুই দিক সমান হয়েছে, আমরা বলতে পারি যে আমাদের প্রশ্নের সমাধান সঠিক হয়েছে। তো এই ছিল আমাদের আজকের উদ্দীপকের সমাধান। তোমরা বাসায় এই প্রথমে প্রশ্নটি তুলে নিবে, তারপরে সমাধানটি তোমাদের খাতায় লিখে নিবে। লিখে নেওয়ার পর এই অঙ্কটিকে যত বেশিবার সম্ভব তোমরা বাসায় অনুশীলন করবে। যদি এই অঙ্কটিকে ভালো করে অনুশীলন করে আয়ত্তে আনতে পারো তাহলে মনে রাখবে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্কের তোমরা মনে করো 50% কাজ শেষ হয়ে যাবে তোমাদের। আস্তে আস্তে পরবর্তী অঙ্কগুলিতে আমরা আরও কিছু নতুন সমস্যার সাথে পরিচিত হব, ওগুলি সমাধান করব। কিন্তু এই অঙ্কের যা সমস্যা আর সমাধান আমরা এখানে করলাম, এই প্রশ্নের যে সমাধান আমরা করলাম সেটি তোমাদেরকে আগে ভালো করে বুঝতে হবে। আর ভালো করে বোঝার জন্য বাসায় এটিকে বারবার করতে গিয়ে যদি কোথাও কোনো সমস্যা পাও সেটি আমাকে জানাবে। আমি অবশ্যই তোমাদের সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু আমি তোমাদেরকে বারবার একটি কথাই বলবো বা একটি অনুরোধ করব, সেটা হচ্ছে এই অঙ্কটিকে তোমরা কমপক্ষে 4 বার 5 বার করবে, কারণ এই অঙ্কটি পারলে তোমাদের জন্য পরবর্তী অঙ্কগুলি অনেক সহজ হয়ে যাবে। সো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে। আমি প্রত্যাশা করি এবং তোমাদের কাছে আশা করব যে তোমরা বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বেশি বেশি করে তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের অনুশীলন করবে। এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস শেষ করছি। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।